আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি কনক শিকদার। রাজধানীতে বনানী কবরস্থানে মায়ের কবরে ভক্ত ও অনুরাগীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন। শনিবার 12টায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকালে তেজগাঁওয়ে প্রথম দফায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা 11টার কিছু পর সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বনানী কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে সাহারা খাতুনের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জয়নাল আবেদিন ও মুসা মিয়াকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। শুক্রবার দিবাগত রাত 1:50 ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে সাহারা খাতুনের মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে সাহারা খাতুনের মরদেহ গ্রহণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। তেজগাঁওয়ে সকাল 10টায় প্রথম দফায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল 11টায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বনানী কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সাহারা খাতুনের আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই ফার্মগেট, এই মহাখালী, এই বনানী এলাকাকে সবসময় প্রকম্পিত করে তুলতেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়ে সাহারা খাতুনের ভাগিনা সারোয়ার বলেন, আপনারা সকলেই তাকে ওনার জন্য দোয়া করবেন এবং উনি জীবিত অবস্থায় যেই স্যাক্রিফাইস করে গেছেন সাধারণ মানুষ হিসাবে, ওনার এই স্যাক্রিফাইস, ওনার এই অনুভূতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে রিসিভ করেন। সাহারা খাতুন 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ওই মন্ত্রিসভায় তার দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 30 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2305 জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছেন 2686 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 1,81,129 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,628 জন। এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়ে 2686 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,81,129 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,628 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন। এ পর্যন্ত 2,305 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। বিশ্বব্যাপী করোনার প্রকোপ যেন থামছেই না। গত 24 ঘন্টায় নতুন করে আরও 2,36,728 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে বিশ্বের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,26,23,698 জন। এছাড়া বিশ্বে একই সময়ে মারা গেছেন 5,310 জন। বিস্তারিত শামীম আল জাবেরের প্রতিবেদনে। করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায় বিশ্বে গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 2,36,278 জন, যা একদিনের সর্বোচ্চ। এদিকে বেশ কয়েকটি দেশে সংক্রমণের সংখ্যা বেড়েছে। এর মধ্যে শীর্ষ সংক্রমিত 3টি দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত। সেই সাথে দক্ষিণ আফ্রিকার সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। ওয়েবসাইটটি আরও জানায় বিশ্বব্যাপী শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,26,23,698 জন, আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,62,705 জন। সুস্থ হয়েছেন 73,32,474 জন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 5,310 জন, আর একই সময় সুস্থ হয়ে উঠেছেন 1,45,085 জন। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা 32,91,786 জন, মৃত্যু 1,36,671 জন। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 14,60,495 জন। এদিকে ব্রাজিলের সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের অর্ধেক হলেও সুস্থতায় কাছাকাছি। অন্যদিকে ভারতে হু হু করে সংক্রমণ বাড়লেও সুস্থতার হার অনেক বেশি।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে যদি না থাকে সম্মিলিত সচেতনতা, তবে মহামারী এই ভাইরাস দ্রুতই গ্রাস করতে পারে গোটা পৃথিবীকে। শামীম আল জাবের, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বসানোর সুপারিশ করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কারিগরি কমিটি। এছাড়া করোনার বিস্তার রোধে ঈদের ছুটিতে এই 4 এলাকা থেকে দেশের অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখারও পরামর্শ দিয়েছে কমিটি। পরামর্শ কমিটির 14তম অনলাইন সভায় এসব সুপারিশ করা হয়। সন্ধ্যায় কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। ফলে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়তে যাচ্ছে এলাকার মানুষ। পানি বৃদ্ধির ফলে নদ নদী সংলগ্ন এবং চরাঞ্চলের নিচু এলাকা আবারও প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মানুষজন। আরও 2 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ এবং গাজীপুরের পর করোনার ভয়াল থাবা এখন রংপুর জেলায়। জেলায় 4 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 1150 জন মানুষের শরীরে। 2391 জন সুস্থ হলেও মারা গেছেন 20 জন। তথাপি রংপুর মেডিকেল কলেজে পিসিআর মেশিন রয়েছে মাত্র 1টি। তাই যথারীতি নমুনা সংগ্রহের চাপ অত্যধিক। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরী ও জেলার তৃণমূল পর্যায়ে মহামারী আকারে ছড়িয়েছে করোনা ভাইরাস। রংপুর মেডিকেল কলেজে একটি মাত্র পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা করায় জমছে নমুনার চাপ। দেখা দিয়েছে কিট সংকট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও নন করোনা রোগীর মিশেলে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। ফলে হাসপাতালে রোগীর চাপ কম। তবে প্রাইভেট চিকিৎসা ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা টেলিমেডিসিনে দিচ্ছেন স্বাস্থ্যসেবা। বেসরকারি হাসপাতালে আরটিপিসিআর কোথাও নাই, ওখানে কোনো চিকিৎসা মানে টেস্ট হচ্ছে না। গত সপ্তাহ পর্যন্ত এখানে কিট ছিল মাত্র 2000। তো 2000 কিট দিয়ে এত জনবহুল এলাকার এই রিজার্ভেশনটা কিন্তু ঠিক না। আর একটি বিষয় মাথায় রাখা দরকার যে এই মেশিনটি কিন্তু একটা অত্যাধুনিক মেশিন, যে কোনো সময় যান্ত্রিক ত্রুটি এখানে হতে পারে। আমি অনলাইনে চিকিৎসা দিচ্ছি এবং আপনি চলে গেলেন আরেকজন রুগীর অ্যাপয়েন্টমেন্টের টাইম থাকলো, তাতে হবে কি গ্যাপ থাকবে এবং রুগীর অ্যাটেন্ডেন্ট বা আমার সঙ্গে আপনার ইন্টারাকশন, আমার অ্যাটেন্ডেন্টের সঙ্গে ইন্টারাকশন, এগুলো একটু সম্ভাবনা কমে যায় এবং এই রোগটা ছড়ানোর সম্ভাবনা কম থাকে। যে আমাদের পরীক্ষার চাপটি একটু বেশি, মানুষ সচেতন হয়েছে, যে কারণে বেশিরভাগ মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে চায়। বিশেষ করে রংপুর মেডিকেল কলেজে যদি আরেকটি মেশিন দেওয়া যায় তাহলে এই পরীক্ষার সংখ্যাগুলো বেড়ে যাবে এবং মানুষ তাদের চিকিৎসা সেবা পেতেও সহজ হয়ে যাবে। করোনা রোগ প্রতিকারে রংপুর সদরে 100 শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতাল, 10টি ভেন্টিলেটর, আইসিইউ ছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আরটিই কর্নার। তাই প্রয়োজন বেসরকারি পর্যায়েও ডায়াগনস্টিক সেন্টার বা কোনো বেসরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসা সেবা চালু করার। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার সকালে ফরিদপুর শহরে কুরিয়ার সার্ভিসের স্বামীর পাঠানো আম নিতে আসে সে। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন। এরপর আজ শনিবার সকাল 8টার দিকে ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুর এলাকার রাস্তার পাশ থেকে জেসমিন আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালী জেলাধীন চতুর্দিকে নদীবেষ্টিত জনপদের নাম রাঙাবালি। রয়েছে 1.5 লক্ষাধিক মানুষের বসতি। নানা সম্ভাবনার মাঝেও সমস্যার জাল ছিন্ন করে বয়ে চলেছে এখানকার মানুষের জীবনধারায় চরম ব্যাঘাত ঘটাচ্ছে রাঙাবালির একমাত্র প্রবেশদ্বার পন্টুন ঘাটটি। পানির নিচে ডুবে আছে দীর্ঘ 6 মাস ধরে। পটুয়াখালীর রাঙাবালি থেকে আল আমিনের পাঠানো ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নয়নমণি। ভৌগোলিক অবস্থানে রাঙ্গাবালির উত্তরে আগুনমুখা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে রামনাবাদ আর পূর্বে তেঁতুলিয়া নদী। পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার 4 দিকে নদী আর সাগর থাকার কারণে কোরালিয়া লঞ্চঘাটকে একমাত্র প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে আসছে এলাকাবাসী। কোরালিয়া লঞ্চঘাটের পন্টুনটি 6 মাস ধরে পানির নিচে ডুবে আছে। সংযোগ সড়কটিরও বেহাল দশা। করোনার প্রাদুর্ভাবের কারণে মানুষের চলাচল কম থাকলেও রোগীসহ যাবতীয় পণ্য ওঠানামা করতে বিপাকে পড়তে হয়
প্রতিনিয়ত। তাই দ্রুত পন্টুন ও সংযোগ সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। তো এমন একটা গুরুত্বপূর্ণ স্থানে এই পল্টনটি অনেকদিন পর্যন্ত অকেজো অবস্থায় রয়েছে, যার কারণে ব্যবসায়ী এবং সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই। অতি দ্রুত কোরালিয়া লঞ্চঘাটটা যেন সেট করে দেওয়া হয়। সংস্কার করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর কথা জানালেন এই কর্মকর্তা। গতকাল আমার নজরে এসেছে যে লঞ্চ ঘাটের যে পল্টনটা এটা উত্তর পাশে ডুবে গেছে, এখানে সংস্কার করা দরকার। এটা মূলত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা দেখে। লকডাউন শেষ হওয়ার আগেই, অর্থাৎ যাত্রীবাহী যে লঞ্চগুলো চালু হবার আগেই যেন এটা সংস্কার কাজ সম্পন্ন করে এটাকে আবার পুনরায় চালু করা। রাঙ্গামালী উপজেলার একমাত্র প্রবেশপথে কোরালিয়া লঞ্চঘাটের পন্টনটিকে ব্যবহার উপযোগী করে তোলার জোর দাবি জানিয়ে দ্রুত সংস্কার চান রাঙ্গামালী উপজেলার মানুষজন। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।